আসসালামু আলাইকুম। আজ নীল এর জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। নীল লেখাপড়া শেষ করেছে বেশ কিছুদিন হলো, কিন্তু কোনো চাকরি পায় না। নীলের মা নেই, শুধু তার বাবা আছে। চাকরি হয় না বলে তার বাবার মুখে তাকে দিনের অসংখ্যবার অপদার্থ শব্দটি শুনতে হয়। এই শব্দটি শুনতে শুনতে নীল বিরক্ত হয়ে গেছে। তাই নীল আশা রাখে আজ এই চাকরিটা তাকে পেতেই হবে। নীল যাওয়ার সময় বাবার কাছে টাকা চায় গাড়ি ভাড়ার জন্য। বাবা অপদার্থ শব্দটি বলে 100 টাকা দেয়। নীল বলে, বাবা এত কম টাকা? নীলের বাবা আরিফ হাসান বলে, তোমার মতো অপদার্থর জন্য এই টাকাটাই লাখ টাকার সমান। বুঝলে, টাকা উপার্জন করা খুব কষ্টের ব্যাপার। তোমরা তো 1 টাকা উপার্জন করার ক্ষমতা নেই। নীল কোনো কথা না বলে চলে গেল। ইন্টারভিউ এর জন্য ওয়েটিং রুমে একটি ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটির নাম অমল। অমল বলে সে যদি এই চাকরিটা না পায় তো আত্মহত্যা করবে। নীল অমল এর কাছে আত্মহত্যার কারণ জানতে চায়। অমল বলে, আমি একটি মেয়েকে খুব ভালোবাসি, ও আমার প্রাণ। ওর বাবা আমাকে বলেছে আমি যদি 1 সপ্তাহের মধ্যে চাকরি ম্যানেজ করতে না পারি তো ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আর আজই তার দেওয়া শেষ দিন। আমি ওকে ছাড়া বাঁচব না। যে জীবনে আমি ওকে পাবো না ওই জীবন আমি রাখবো না। নীল অমলের এর কথা শুনে খুব কষ্ট পেল। অমলকে এই বলে সান্ত্বনা দিল যে চিন্তা করো না, চাকরিটা তুমি পেয়ে যাবে। সবাই ইন্টারভিউ হয়ে যাওয়ার পর নীল ওর কোম্পানি তার এক পরিচিত লোকের মাধ্যমে জানতে পারলো যে নীলকে চাকরির জন্য সিলেক্ট করা হয়েছে। আর কোনো কারণে নীল যদি চাকরিটা না করে তো তখন অমলকে নেওয়া হবে। নীল অনেক চিন্তা করার পর সিদ্ধান্ত নিল সে এই চাকরিটা করবে না, অমলকে ছেড়ে দেবে। তাই করল। নীল নিজের সব স্বপ্নের অবসান করে অমলের জীবনটা পরিপূর্ণ করে দিল। নীল বাড়ি ফেরার পর তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, তোমার চাকরি কি খবর? নীল বলে, চাকরিটা হয়নি আমার। আরিফ হাসান বলে, জানতাম তো, তোমার মতো অপদার্থকে কে চাকরি দেবে। নীল কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। সে যে আজ পাওয়া চাকরিটা হারালো এর জন্য নীল এর একটুও কষ্ট হচ্ছে না, কারণ তারই জন্য 2টি জীবন বাঁচবে। নীল কখনো প্রেমে পড়েনি, সে জানেও না প্রেমে পড়লে কেমন হয়, কারণ নীল এমন কাউকে পায়নি যাকে দেখেও মন হারাতে পারে। নীল আবার ইন্টারভিউ দিতে যাচ্ছে অন্য আরো একটা কোম্পানিতে। নীলের বাবা ছোট একটা চাকরি করত, সে চাকরি থেকে তিনি অবসর নিয়েছেন। তাই নীলের এই চাকরিটা খুব দরকার। নীল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় পিছন দিক থেকে একটা গাড়ি আসলো। আর গাড়ির ঢাকায় রাস্তায় জমে থাকা ময়লা পানি নীলের সাদা জামা লাগলো। নীল তো খুব রেগে গেছে, সে এখন কি করে ইন্টারভিউ দিতে যাবে। তাই রাগ করে গাড়িটার পিছনে নিয়ে দৌড়াতে লাগলো। এমন সময় হঠাৎ অনেক জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তখন হঠাৎই গাড়িটা থেমে গেল। তখন গাড়ি থেকে একটি পরীর মতো দেখতে মেয়ে বের হয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। আর সাথে সাথে ওখানে থাকা কিছু বাচ্চাদের সাথে নাচতে শুরু করলো। মেয়েটিকে দেখে নীলের মন তো নীল আকাশে পাখির মতো ডানা মেলে উঠতে লাগলো। নীল আগে কখনো এমন করে কাউকে দেখেনি। নীলের গায়ে বৃষ্টির পানি পড়ে সব কাদা মাটি ধুয়ে গেল। নীল যেন মেয়েটিকে দেখে চোখ ফেরাতে পারে না। নীল ভাবে, কোনো মানুষ এত সুন্দর হতে পারে, এই যেন আল্লাহর অপরূপ সৃষ্টি। মেয়েটি বড় বড় চোখ যেন নীলের মনে কেড়ে নিল। নীল ভুলেই গেল তার ইন্টারভিউ এর কথা। মেয়েটির বাচ্চা সুলভ আচরণ দেখে নীলের মুগ্ধ হয়ে গেল। নীল মনে করে সৃষ্টিকর্তা যেন শুধু নীলের জন্য এই মেয়েটিকে সৃষ্টি করেছেন। নীল যেন
না মেয়েটির সাথে কথা বলার জন্য ওর দিকে যেতে শুরু করলো। তখন মেয়েটি বাচ্চাগুলোকে বাই বলে গাড়ি নিয়ে চলে গেল। নীল তো জানতেও পারলো না মেয়েটিকে। নীল অনেক হতাশ হয়ে গেল। কি করে সে এই মেয়েটিকে খুঁজতে পাবে? নীল তখন ইন্টারভিউ না দিতে যে সোজা বাড়িতে চলে গেল। নীল তার বাবার উপরে রাগ করে আছে, কেননা আজ সকালে নীলের বাবা ওকে বকেছে। নীলের বাবা নীলকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকে। নীল বলে, আমি খাবো না, আমার খিদে নেই। নীলের বাবা মুখে যতই রাগ করুক না কেন, তিনি কিন্তু নীলকে খুব ভালোবাসতেন। নীলের বাবা বুঝতে পেরেছে নীল ওর উপরে রাগ করেছে। নীলের বাবা আরিফ হাসান ওই রুম যেতে দেখে নীল বিছানায় শুয়ে আছে। বাবাকে দেখে নীল অন্যদিকে ঘুরে যায়। নীলের বাবা তখন ওর পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, শোনো বাবা, আমি তোকে মাঝে মাঝে অনেক বকি, কারণ আমি তো ভালো চাই। আমি চাই তুই মানুষের মতো মানুষ হ। নীলের বাবা আরো বলেন, তুই যখন খুব ছোট তখন তোর মা তোকে রেখে মারা যায়। আমি তোকে একা অনেক কষ্টে বড় করে তুলেছি। আমি চাইলে অন্য একটা বিয়ে করতে পারতাম, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে তা করিনি। এত বেশি আর্থিক সমস্যায় থাকা সত্ত্বেও আমি তোকে ভালো কলেজে পড়িয়ে উচ্চ শিক্ষায় দিয়েছি। কতদিন গেছে আমি না খেয়ে থেকেছি, কিন্তু তোকে কষ্ট পেতে দিইনি। তুই শুধু আমার রাগটাই দেখলি, আমার মনে লুকিয়ে থাকা তোর জন্য ভালোবাসা দেখলি না। নীল তখন বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নীল বাবাকে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমাকে বুঝবো না। নীল এখন শুধু ওই মেয়েটিকে ভাবে। মেয়েটি সেই বৃষ্টি ভেজার ছবি বারবার নীলের চোখের সামনে ভাসতে থাকে। এইভাবে বেশ কিছুদিন পার হওয়ার পর নীল গেল তার এক বন্ধুর বিয়েতে। ওখানে যে নীল মন মরা হয়ে বসে আছে। নীলের বন্ধু তন্ময় বলে, কিরে দোস্ত, আমার বিয়েতে কি তুই খুশি না? এমন মন মরা হয়ে আছে। নীল বলে, আমার মন আর মনের জায়গা নেই, অন্য কেউ নিয়ে উড়ে চলে গেছে। তন্ময় বলে, কিরে দোস্ত, প্রেমে পড়লি নাকি? নীল তখন পিছনে ফিরে দেখে ওই মেয়েটি। নীল তন্ময় এর কথায় কোনো উত্তর না দিয়ে ওই মেয়েটিকে শুধু দেখতে থাকে। মেয়েটি আজ একটা নীল রঙের ড্রেস পরেছে। ওকে দেখে মনে হচ্ছে যেন নীল পরী আকাশ থেকে নেমে এসেছে। মেয়েটি হেসে হেসে অন্য একটা মেয়ের সাথে কথা বলছে। কেউ একজন মেয়েটিকে বলে, এই পরী, কি খবর তোমার? নীল বুঝতে পারে তার স্বপ্নের পরীর নামও পরী। নীল আরো জানতে পারে ওই মেয়েটি নীলের বন্ধুর বউয়ের মামাতো বোন। নীলও ওই দিন ওই পরীর সাথে কথা বলার সাহস পেল না। বেশ কিছুদিন পর নীল রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে একটি ছেলে পরীর হাত ধরে ওকে জোর করে কোথায় যেন নিয়ে যেতে চাইছে। আর পরী যেতে চাইছে না, ও কাঁদছে। নীল মনে করে পরীকে হয়তো ওই লোকটি বিরক্ত করছে, তাই কোনো কথা না বলে ওই লোকটিকে নীল খুব মারে। নীল জানতো না যে ওই লোকটির সাথে পরীর বিয়ের কথা পাকা হয়ে আছে। সামনের মাসে ওদের বিয়ে। ছেলেটির নাম আসিফ। আসিফ পরীর সৎ মায়ের ভাই। আসিফ খুব বাজে একটি ছেলে। পরীর ইচ্ছা না থাকলেও পরীর সৎ মায়ের কথায় ওর বাবা জোর করে আসিফের সাথে পরীর বিয়ে দিতে চায়। নীল আসিফকে মেরে জোর করে ওর হাত থেকে পরীকে সরিয়ে নিলে আসিফ মনে করে নীল হয়তো পরীর প্রেমিক, তাই আসিফ রাগ করে চলে যায়। আসিফ চলে যাওয়ার পর পরী নীল এর গালে জোরে একটা থাপ্পড় মেরে বলে, কি করলেন এটা? ওকে মারলেন কেন? আপনার এই ভুলের জন্য আমার কি হতে পারে আপনি ভাবতেও পারবেন না। নীল কিছুই বুঝতে পারে না। নীল তো পরীর ভালোর জন্যই আসিফের হাত থেকে ওকে রক্ষা করলো, আর পরী
কিনা নীলকে ভুল বুঝলো। পরী আর কিছু না বলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। পরী খুব ভালো জানে আজ তার কপালে খারাপ কিছু আছে। পরী বাড়িতে ঢুকতে দেখে আসিফ আর ওর সৎমা সীমা দাঁড়িয়ে আছে। পরীকে দেখে সীমা ও চুলের মুঠি ধরে বলে, কলেজে যাওয়ার নাম করে প্রেম করে বেড়ানো হচ্ছে? তোমার ডানা গজিয়েছে তাই না? ডানা কিভাবে কাটতে হয় আমার খুব ভালোভাবে জানা আছে। পরী কাঁদতে কাঁদতে বলে, আমার খুব ব্যথা লাগছে, আমাকে ছাড়ো। সীমা পরীকে ধরে নিয়ে ঘরে আটকে রাখলো আর বলল, আজ তোর খাওয়া বন্ধ। পরীর বাবা খুবই ভালো একটা মানুষ, কিন্তু তিনি তার ছোট বউয়ের কথাই খুব শোনে। পরীর মা মারা যাওয়ার পরে সীমাকে পরীর বাবা বিয়ে করে, আর সীমাও যা বলে পরীর বাবা সেটাই করে। সীমার কথার মতো তো পরীর বাবা আসিফের সাথে পরীকে বিয়ে দিতে রাজি হয়েছে। পরী তার বাবার একমাত্র মেয়ে, সীমারও কোনো ছেলে মেয়ে নেই, তাই নিয়ম অনুযায়ী পরীর বাবার অঢেল সম্পত্তি পাবে পরী। পরী যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে তো সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তাই তো সীমা আসিফের সাথে পরীর বিয়ে দিতে চায়, যেন সব সীমার থাকে, কারণ আসিফ বোনের কথায় ওঠে বসে। কিন্তু পরী কখনো আসিফকে বিয়ে করতে রাজি না, কারণ পরী জানে আসিফ একটা লম্পট। সে সুযোগ পেলেই পরীকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে আর খুব বাজেভাবে পরীর দিকে তাকায়। শকুন যেমন আকাশে উঠতে উঠতে জমিনে পড়ে থাকা খাদ্যর দিকে তাকায়, আসিফও তেমনি শকুনের মতো পরীর দিকে তাকায়। এদিকে নীল খুব কষ্টে আছে। নীল বুঝতে পারছে না পরী কেন তার সাথে এমন আচরণ করলো। নীল ভাবে ছেলেটা তো ওর ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে চাইছিল, তো পরী কেন আমাকে এমন কথা বলল? আবার যেভাবে হোক না কেন প্রথম সাক্ষাতে নীল পরীর চোখে অপরাধী হয়ে গেল। এমনই হাজার চিন্তা প্রশ্ন নীলের মাথায় ঘুরপাক খেতে লাগলো। নীল এই সব কিছু ভাবতে ভাবতে ওর মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে। নীলের মনে পড়েছে পরী ওকে বলেছিল, আপনারও ভুলের জন্য আমার কি হতে পারে আপনি ভাবতেও পারবেন না। নীল ভাবে পরী কি কোনো বিপদে আছে? ওর কি হবে? নীল ভাবে আমাকে জানতেই হবে পরীর কি সমস্যা। তাই নীল আর দেরি না করে ওর বন্ধু তন্ময়ের বাড়িতে চলে গেল। তন্ময়ের বাসায় যেতে তন্ময়ের বউকে পরীর বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলো। তখন তন্ময়ের বউ নীলকে পরীর কষ্টের জীবনের কথা জানালো আর আসিফের ব্যাপারেও বলল। পরীও আসিফকে পছন্দ করে না, ওকে জোর করে বিয়ে দেওয়া হবে এটাই জানালো। এই সব কথা শোনার পর নীল এখন বুঝতে পারল পরী কেন অমন আচরণ করেছিল। পরীর কথা ভেবে নীল এর খুব কষ্ট হলো। নীলের জন্য পরীকে আজ ওর সৎ মায়ের হাতে মার খেতে হবে। পরীকে আজ কোনো খাবার খেতে দেওয়া হয়নি। পরী একা ঘরে বসে ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আর সীমা আসিফ ডাইনিং টেবিলে বসে চিকেন ফ্রাই খাচ্ছে। পরী মনে করে তার মা যদি বেঁচে থাকতো এমন কখনো করতে পারতো না। পরীর বাবা সোফাতে বসে চা খাচ্ছে। এমন সময় সীমা পরীকে বলে, রেডি হয়ে নাও, আসিফ তোমাকে নিয়ে শপিংয়ে যাবে। পরী বলে, আমি আসিফের সাথে যাব না। সীমা বলে, তোর এত বড় সাহস, তুই বড়দের মুখে মুখে কথা বলিস? তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে? পরীর বাবা বলে, পরী যাও, রেডি হয়ে নাও, আসিফের সাথে যেতে হবে। যেতে তোমার সমস্যা কি? কিছুদিন পর ওর সাথে তো তোমার বিয়ে হবে। পরী বলে, কে বলেছে ওর সাথে আমার বিয়ে হবে? আমি আসিফের মতো একটা লম্পটকে বিয়ে করব না। পরীর বাবা বলে, ছি মা, হবু স্বামীর সম্পর্কে এমন কথা বলতে হয় না। তুমি আসিফের সাথে শপিংয়ে যাবে এটাই আমার শেষ কথা। পরী আর অন্য কোনো রাস্তা না দেখে বাধ্য হয়ে আসিফের
সাথে শপিং মলে গেল। ওখানে যেতে পরীকে ড্রেস পছন্দ করতে বলল। পরী কোনো কথা বলে না, আর আসিফ এর সাথেও কথা বলে না। এমন সময় শপিং মলটার একটা ফাঁকা জায়গায় আসিফ পরীর হাতটা ধরতে যায়। পরী নিজের হাত ছাড়িয়ে নিয়ে আসিফের গালে জোরে একটা থাপ্পড় মারে। আসিফ রেগে যেতে পরীকে থাপ্পড় মারতে গেলে নীল এসে আসিফের হাতটা ধরে ফেলে আর ওকে ইচ্ছামতো পিটুনি দেয়। এবার আর আসিফকে মারার জন্য পরী নীল এর উপরে রাগ না করে ধন্যবাদ দেয়। ওখান থেকে আসিফ চলে গেলে নীল পরীকে কফি অফার করে। পরী রাজি হয়ে যায়। ওরা কফি শপে বসে অনেক গল্প করে। নীল পরীর ফোন নম্বরটা নিয়ে নেয়। পরী জানে আজ বাড়িতে গেলে পরীর কপালে দুঃখ আছে, কিন্তু পরী কোনো টেনশন করে না। পরী বাড়িতে ঢুকে সীমা বলে, ওখানে দাঁড়াও, এতক্ষণ কোথায় ছিলে? প্রেমিকের সাথে, তাই না? পরী বলে, হ্যাঁ, প্রেমিকের সাথেই ছিলাম। তোমার কোনো সমস্যা? আমার যা খুশি আমি তাই করব, তোমার কি? তুমি বলার কে? সীমা বলে, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? এই বলে সীমা যেই না পরীকে থাপ্পড় মারতে হাত ওঠায়, তখনই পরী সীমার হাত খুব শক্ত করে ধরে বলে, ভেঙে দাও এই হাতটা, যেন আর কখনো আমার উপরে ওঠার সাহস না পায়। এই কথা বলে পরী সীমার হাত মোচড়াতে থাকে আর সীমাকে বলে, অনেক অত্যাচার করেছো, আর নয়। এই বলে কথা বলে পরী সীমার হাত জোরে ফেলে দিয়ে নিজের রুমে চলে গেল। সীমা অবশ্যই আজ অনেক অবাক হলো পরীর আচরণে। এরপর রাতের বেলায় নীল পরীকে মেসেজ দিল, পরী, কে? নীল বলো, আপনি যদি ফ্রি থাকেন তো ফোন দিতে পারি। পরী বলে, আমি ফ্রি আছি, আপনার ইচ্ছা হলে ফোন দিতে পারেন। পরে অনেক সময় ধরে নীল পরীর সাথে কথা বলল। নীল পরীকে বলল, কালকে কি আমার দেখা করতে পারি? পরী বলে, হ্যাঁ, দেখা করতে পারি, তবে শর্ত আছে। নীল বলে, শর্তটা কি শুনি? পরী বলে, আপনি বলা চলবে না, তুমি করে বলতে হবে। নীল বলে, আচ্ছা, এই ব্যাপারে এখন থেকেই আপনাকে তুমি করে বলবো। পরী কিছু না বলে হাসতে থাকে। পরে পরী বলে, ওকে, কালকে দেখা হবে, বাই বলে পরী ফোন কেটে দেয়। দুজন ফোন কাটার পর কেউ আর রাতে ঘুমাতে পারে না। পরের দিন নীল কফি শপে বসে পরীর জন্য অপেক্ষা করছে। পরীকে আজ অনেক সুন্দর দেখতে লাগছে। পরী কালো রঙের একটি ড্রেস পরেছে। কালো রঙের ড্রেসে পরীর মুখটা দেখে মনে হচ্ছে যেন অন্ধকার কালো আকাশে বুকে ঝকঝক চাঁদ নীল পরীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরী বলে, কি এইভাবে কি দেখছো? নীল বলে, আজ তোমাকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছে, যেন ওই আকাশ থেকে পরী নেমে এসেছে। পরী বলে, তাই না? তুমি একটু বেশি বেশি বলছো। মোটেই আমি অতটা সুন্দরী নয় যতটা তুমি বলছো। নীল বলে, বলতে পারো পৃথিবী এত রং, কোনো লাল নীল এমন কই একটি হলেও তো পারত। পরী বলে, কেন? নীল বলে, কারণ সবার পছন্দ এক রকম নয়, এক জনের পছন্দ একক রকম। এইভাবে ওরা দুজন অনেক সময় ধরে কফি খেতে খেতে বিভিন্ন গল্প করে। নীল আজ পরীকে প্রপোজ করতে চায়, কিন্তু সাহস পায় না। পরী যদি নীলকে ভুল বোঝে। পরী নীলকে বলে, চলো আমরা লোকের পাশে যেতে বসি। নীল আর পরী তখন লেকের পাশে যেতে বসলো। কিছু সময় পর নীল পরীর জন্য একটু দূর থেকে আইসক্রিম আনতে গেল। তখনই ওখানে বেশ কয়েকজন বাজে ছেলে এসে পরীকে ডিস্টার্ব করতে থাকে। নীল আইসক্রিম হাতে নিয়ে আসতে যেতে দেখে পরীকে ওরা ডিস্টার্ব করছে।
আর পরি ভয় পেয়ে কান্না করছে। তখন নীল তার নিজের হাত থাকা আইসক্রিম ছুঁড়ে ফেলে দিয়ে পরীর সামনে যেতে দাঁড়ায়। ওই বাজে ছেলেগুলো নীলকে বলে, এই সামনে থেকে সরে যা বলছি, এটা আমার শিকার। নীল ওদের অনেক পিটুনি দেয়। তখনও ছেলেদের মধ্যে থেকে একজন বলে উঠল নীলকে, ও তোর কে যে ওর জন্য আমাদের এত মারছিস? নীলের চোখ তখন রাগে লাল হয়েছিল। নীল বলে, ও আমার জীবন। পরীর দিকে কেউ যদি তাকায় ও না, তাহলে আমি তার চোখ উপড়ে দেব। তখন ছেলেগুলো পালিয়ে যায়। পরী এসে নীলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নীল তখন পরীকে নিয়ে ওখান থেকে চলে আসে। রাতে পরী নীলকে ফোন দেয়। পরী জানতে না যে নীল পরীকে এত ভালোবাসে, কিন্তু ওই সব ছেলেদের যখন নীল বলল পরী আমার জীবন, তখন পরী বুঝতে পারল যে নীল তাকে কত ভালোবাসে। আর পরীও নীলকে মনে মনে ভালোবাসে। পরী নীলকে ফোন দিয়ে কোনো কথা বলে না। নীল ও চুপ করে আছে। দুজনই কথা বলার কোনো ভাষা খুঁজে পায় না। নীলের মনে পড়ে, ওই তো ওই ছেলেদের বলেছিলিস পরী ওর জীবন। এইভাবে অনেক সময় পার হওয়ার পর পরী বলে, কি কথা বলছো না যে? নীল বলে, আমি তো যা বলার বলে দিয়েছি, এখন তুমি বলো। পরী হাসতে থাকে, বলে, কি বলবো? নীল বলে, আমি তোমার কে? পরী লজ্জায় পুরো লাল। পরী এখন কি বলবে? সে কিভাবে নীলকে বলবে যে নীল ও পরীর জীবন? অনেক সময় পর নীল বলে, কিছু বলো। পরী বলে, জানি না তুমি আমার কে, কিন্তু তোমাকে না দেখলে পাগল হয়ে যায়। তোমার কথা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। তোমার কথা ভেবে নিঝুম রাত পার করে দেয়। মনে হয় মন যেন মনে নেই, হারিয়ে গেছে ওই আকাশের নীলের। এখন তুমিই বলো, এটা কি? নীল কোনো কথা না বলে হাসতে থাকে। নীলের মনে হয় সে তার জীবন এর সব থেকে বড় কিছু পেল, পরীর ভালোবাসা। এর থেকে দামি আর কিছুই হতে পারে না। পরী নীলের সেই স্বপ্নে দেখা পরী যেন শুধু নীলের জন্য তার পরীর লোক থেকে পৃথিবী এসেছে। ভালোবাসা যে এত মধুর হতে পারে, নীল পরীকে না দেখলে বুঝতে পারত না। মানুষের জীবনে প্রেম একবারই হয়, আর নীলের জীবনেও সেই প্রেম পরী। মানুষের মন এতটা একটাই হয়, আর সেই মন শুধু একজনকেই দেওয়া যায়। আর নীলের জীবনে সেই একজন হলো পরী। এদিকে সীমা আসিফকে বলেছে পরীকে চোখে চোখে রাখতে হবে। আজকাল ওর খুব সাহস বেড়েছে। আসিফ বলে, ঠিক বলেছ, বিয়েটা তাড়াতাড়ি আমার সাথে দিয়ে দাও, তারপর দেখো পরীর গজানো পাখা কি করে মুচকে ভাঙি। সীমা বলে, আচ্ছা, আমি আজই ওর বাবার সাথে কথা বলবো তোদের বিয়ের ব্যাপারে। পরীর বাবা বাসায় আসার পর সীমা বলে, আসিফের সাথে পরীর বিয়েটা তাড়াতাড়ি দিতে ভালো হয়। বিয়ে যখন দিতে হবে তো এত দেরি করে লাভ কি? পরীর বাবার বলে, পরীর বিয়ে নিয়ে এত তাড়া কেন? সুবিধে বুঝিয়ে দিলে হবে। তাছাড়া আসিফ তো এখানেও থাকে। সীমা বলে, এখন সময়টা তো ভালো না। আমার মনে হয় এখনই বিয়েটা হয়ে গেলে ভালো। পরীর বাবা সীমার কথা শুনে চলে, তাই আর অমত না করে খুব তাড়াতাড়ি আসিফের সাথে পরীর বিয়ে দিতে রাজি হয়ে গেল।
পরি নীলের সাথে দেখা করে ওরা অনেকটা সময় দুইজন একসাথে কাটায়। পরি নীলকে বলে, জানো, যেই দিন আমার মা আমাকে রেখে মারা যায় তখন থেকে আমার আর বাঁচার ইচ্ছা জাগতো না, কিন্তু তোমাকে পাওয়ার পর এখন আমার 1000 বছর তোমাকে বুকে মাথা রেখে বাঁচতে ইচ্ছা হয়। নীল বলে, আমিও তোমাকে পেয়ে বুঝেছি জীবনে কত সুন্দর। পরি বলে, কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না, সারা জীবন আমার এই হাতটি ধরে রাখবে। নীল পরীর হাত ধরে বলে, কথা দিলাম কখনো এই হাত ছাড়বো না, জনম জনম ধরে আমরা একসাথেই থাকবো। পরি বলে, অনেক সময় হয়ে গেল, বাড়িতে যাও, না হলে অনেক প্রশ্ন করবে। পরি যাওয়ার আগে নীল ওকে বুকে টেনে নেয়। নীল বলে, তোমাকে ছাড়া দূরে থাকতে পারি না, তোমাকে না দেখলে খুব কষ্ট হয়, প্লিজ আর কিছুক্ষণ থাকো। এই সময় একটু দূর থেকে আসিফ ওদের একসাথে দেখে নেয়। আসিফ তখন ওদের কিছু না বলে সোজা বাড়িতে চলে যায়। নীল আর পরীর কিন্তু আসিফকে দেখেনি, আর আসিফ যাওয়ার আগে ওদের ছবি তুলে নেয়। নীল পরীকে বলে, আমি চাকরির জন্য অনেক চেষ্টা করছি, একটা চাকরি হয়ে গেলে তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবো। পরী বলে, খুব তাড়াতাড়ি কিছু একটা করো, আমি সব সময় ভয় পাই তোমাকে হারানোর ভয়। নীল বলে, চিন্তা করো না, জানো পাখি, আমি কিছু একটা ব্যবস্থা করব। নীলের কাছে থেকে বিদায় নিয়ে পরী বাড়িতে এসে দেখে ওর বাবা বসে আছে। পরীর বাবা ওকে বলে, কোথায় ছিল এতক্ষণ? পরী বলে, বাবা আমি লাইব্রেরিতে ছিলাম, বই পড়ছিলাম। পরীর বাবা তখন আসিফের তোলা পরী ও নীলের ছবিটা দেখায়, যেখানে নীল ও পরী একে অপরকে জড়িয়ে ধরে আছে। পরী তখন বুঝতে পারে তার বাবা সব জানে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পরীর বাবা বলে, ছি, আমি ভাবতেও পারি না আমার মেয়ে এমন একটা বাজে কাজ করবে। তোমাকে আমি লেখাপড়া করাতে পাঠাই, তুমি কি না এসব করে বেড়াচ্ছ? এই বলে ওর বাবা পরীকে হাত ধরে নিয়ে ঘরে আটকে রাখলো, আর সীমাকে বলল দরজা যেন না খোলা হয়। আর পরীর বাবা জানিয়ে দিল আগামী সপ্তাহে পরীর বিয়ে আসিফের সাথে। সীমা তো মহা খুশি, কারণ সীমাও চাইতো বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। পরী যদি অন্য কাউকে বিয়ে করে তো সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। পরীর কাছ থেকে ওর ফোনটা পর্যন্ত সীমা কেড়ে নেয়। পরী নীলের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। নীল ও পরীকে বারবার ফোন দিয়ে পাচ্ছে না। নীল অনেক টেনশন আছে। এর মধ্যে নীলের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। নীল অনেক একা হয়ে পড়ে। নীলের বাবা ছাড়া আর কেউ ছিল না। নীল বাবাকে হারিয়ে অসহায়ের মতো হয়ে যায়। নীল যেন এখন দুঃখের সাগরে ডুবে আছে। একদিকে নীলের বাবা মারা গেছে, আর অন্যদিকে পরীর কোনো খবর পাচ্ছে না। নীল অসহায় এর মতো হয়ে পড়েছে। নীলের আপন বলে কেউ নেই, তার বাবাই ছিল তার সব। নীল তার মা বাবাকে দুজনকেই হারালো। এদিকে সীমা বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। সীমা কিন্তু পরীর বাবার সাথে সংসার করার জন্য বিয়ে করেনি। সীমা পরীর বাবা ও সম্পত্তি আত্মসাৎ করার জন্য বিয়ে করেছে। সীমারও বয়স প্রায় 40 বছর হলেও সে দেখতে বেশ আকর্ষণীয়। সে চায় পরীর বাবা শফিক রহমান এর সম্পত্তিগুলো নিয়ে বাকি জীবন লন্ডনে বিলাসিতা ভাবে কাটাবে। এই সবের কিছু জানে না শফিক সাহেব। তিনি স্বাভাবিকভাবে সংসার করে যাচ্ছে। শফিক সাহেবের ভাবে সীমা হয়তো তাকে খুব ভালোবাসে। সীমা শফিক এর সামনে অভিনয় করে যে সে শফিককে খুব ভালোবাসে।
সীমা ভাবে কোনোভাবে পরীকে আসিফের সাথে বিয়ে দিতে পারলে হয়। তারপর পরীর উপরে টর্চার করে শফিককে ব্ল্যাকমেল করে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে লন্ডনে চলে যাবে। এখন পরী একা ঘরে বসে কাঁদে, তার কান্না দেখার কেউ নেই। পরীকে সীমা ঠিক মতো খাবারটাও খেতে দেয় না। শফিক সাহেব প্রতিবার খাবারের সময় সীমাকে জিজ্ঞাসা করে, পরীকে খাবার দিয়েছো? সীমা প্রায় সময় মিথ্যা বলে, হ্যাঁ দিয়েছি। ও প্রথমে অভিমান করে খাবো না বলল। আমি তখনই ওর গালে তুলে প্লেটের সবটাই খাবার খাইয়ে দিয়েছি। পরী ওপরে যতই রাগ করুক না কেন, ও কিন্তু আমাকেই খুব ভালোবাসে। সীমা কিন্তু পরীকে খাবার দেয়নি। শফিক সাহেবকে মিথ্যা বলে ভালো সাজলো। শফিক সাহেব সীমার কথা শুনে খুব খুশি হলো যে সীমা পরীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। এই জন্যই তো সেই স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিল, যেন পরীর মায়ের অভাব দূর হয়। নীল এখন খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে। নীল বুঝতে পারছে পরী হয়তো খুব বিপদে আছে, কিন্তু নীল কি করবে এখন? নীল পরীর ফ্যামিলির ব্যাপারে পরীর কাছে থেকে সব শুনেছে। নীল তো বেকার। আজ যদি নীলের কাছে ছোট একটা চাকরি থাকতো তো সে পরীর বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারত। পরীর বাবা স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন করবে, তুমি কি করো? আমার মেয়েকে বিয়ে করে কিভাবে খাওয়ার পড়া দেবে? নীল তখন কি উত্তর দেবে? এমন হাজার টেনশন নীলের মাথায় মেলো করে দিচ্ছে। এদিকে পরীর খবর না পাওয়া যাচ্ছে না। পরী নিজের ঘর থেকে শুনতে পেল সীমা আর আসিফের কথা বলছে। সীমা বলে আর 3 দিন পরেই আসিফের সাথে জোর করে পরীর বিয়ে দিয়ে দেবে। এই সব কথা শুনে পরীর ভয়ে বুক কাঁপতে লাগলো। পরী তখন সিদ্ধান্ত নিল আর দেরি করা চলবে না, কিছু একটা ওকে করতে হবে। লম্পট আসিফকে কখনো সে বিয়ে করবে না। যখন সীমা পরীকে খাবার দেওয়ার জন্য দরজা খুলল, তখন আগে থেকেই পরীর দরজার পাশে একটা লাঠি দিয়ে দাঁড়িয়েছিল, যেন না সীমা রুমে এই প্রবেশ করলো তখনই পরী সীমার মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করলো, আর সীমা সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল। তখন পরী নিজের রুম থেকে বাইরে বের হয়ে বাসার ল্যান্ড ফোন থেকে নীলকে ফোন দিল। নীল সেই সময় বিছানা শুয়ে শুয়ে কান্না করছিল। বেশ কয়েকবার ফোন বেজে যাচ্ছে, কিন্তু অপরিচিত নম্বর দেখে নীল ফোন রিসিভ করে না। পরে পরী সীমার রুমে গিয়ে নিজের ফোনটা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর ফোনটা পরী খুঁজে পায়। পরী তখন নীলকে ফোন দেয়। নীল সাথে সাথেই ফোনটা রিসিভ করে। নীল ফোন রিসিভ করে পরী করতে থাকে, কিন্তু পরী কান্না করে যায়। কান্নার পর পরী কোনো কথা নীলকে বলতে পারছে না। এইভাবে বেশ কিছু সময় পর পরী নীলকে বলে সব কথা। নীল বলে, তুমি টেনশন করো না, আমি আসছি এক্ষুনি। নীলের সাথে কথা বলতে বলতে আসিফ চলে আসে। আসিফ এসে দেখে পরী ফোনে নীলের সাথে কথা বলছে। আসিফ ফোনটা নিয়ে নেয় আর পরীর চুল ধরে নিয়ে যেতে আবার রুমে আটকিয়ে রাখে। পরীকে রুমে আটকে রেখে আসিফ সীমার চোখে মুখে পানির ছিটা দিলে সীমার জ্ঞান ফেরে। সীমা তখন আসিফকে সব ঘটনা খুলে বলে। তখন নীল পরীদের বাড়িতে চলে আসে। নীল এসে দেখে পরীর বাবা বসে আছে। নীল পরীর বাবাকে বলে পরীর কথা। পরী বলে চিৎকার করতে থাকে। তখন পরীর বাবা রেগে গিয়ে যেতে বাসার দরওয়ানদের ডাকে আর নীলকে মেরে বের করে দিতে বলে। আসিফ
সহ বাসার 4জন দারোয়ান নীলকে অনেক মারতে থাকে। আর পরী তার রুমের জানলা দিয়ে দেখে ওরা নীলকে মারছে। পরীও নীল নীল বলে চিৎকার করতে থাকে। পরী বলে, তোমরা আমার নীলকে মেরো না, নীলকে ছেড়ে দাও। আসিফ তবুও নীলকে অনেক মারতে থাকে। নীল শুধু পরী পরী করে। নীলকে মারতে মারতে এক সময়ও জ্ঞান হারিয়ে ফেলে। তখন আসিফ বাসার দরওয়ানদের অর্ডার দেয় যে ওকে নদীতে ফেলে দিয়ে আয়, ও যেন বাঁচতে না পারে। এই কথা শুনে পরী বলতে থাকে, তোমরা আমার নীলকে ছেড়ে দাও, ওকে কিছু করো না, ছেড়ে দাও আমার নীলকে। এই ঘটনাগুলো পরীদের বাগানে ঘটে, তাই এগুলো পরীর বাবা জানে না যে নীলকে আসিফ নদীতে ফেলে মারতে আদেশ দিয়েছে। দরওয়ান দুইটা নীলকে প্রাণে মারে না, ওরা নীলকে রাস্তার পাশে ফেলে আসে আর বাড়িতে এসে আসিফকে বলে নদীতে ফেলেছি, ও আর বাঁচবে না। প্রাণের প্রতি মায়ার জন্য দারোয়ান দুইটা নীলকে মারে না। অন্যদিকে এই সব কথাগুলো পরী শুনে ফেলে। পরী ভাবে নীল মারা গেছে। তখন পরীর চোখে পানি শুকিয়ে যায়, কথা বলে না। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। পরী তাই হয়, পরীর চোখের পানি শুকিয়ে পড়ে, পরী পাথর হয়ে যায়। পরী ভাবে যে জীবনে সেই নীলকে পাবে না, সেই জীবন রেখে কী লাভ। তাই পরী আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কারণ পরীর কাছে প্রেমহীন জীবন প্রাণহীন গাছের মতো শুকনো। পরী তখন নিজের বাম হাতের রগ কেটে দেয় আর নিশ্চিন্ত বিছানায় শুয়ে শুয়ে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। পরীর বাবা এসে দেখে পরী নিজের হাতের রগ কেটে দিয়েছে আর পরীর অচেতন হয়ে আছে। তখন পরীর বাবা পরীকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে সীমা আর আসিফ এসে পথ আগলে দাঁড়ায়। সীমা বলে, কোথায় নিয়ে যাচ্ছ নিজের মেয়েকে? হাসপাতালে। যেখানে যাবে যাও, আমি নিষেধ করব না, তবে যাওয়ার আগে এই দলিলটাতে সাইন করে দিয়ে যাও। পরীর বাবা বুঝতে পারছে না যে সীমা কেন এমন করছে। সীমাকে যেন আজ শফিক সাহেব নতুন করে চিনছে। শফিক সাহেব বলে, সীমা তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? সীমা বলে, আমার মাথা ঠিক আছে সুইট হার্ট। তোমার মাথায় এতদিন ভুল ছিল। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? আমি কখনো তোমাকে ভালোবাসিনি। আমি তোমার সম্পত্তিকে ভালোবেসে তোমাকে বিয়ে করেছি। ভালোই সব সম্পত্তি আমার নামে লিখে দাও আর নিজের মেয়েকে হাসপাতালে নিয়ে যাও। আসিফ পাশে দাঁড়িয়ে জানোয়ারের মতো হাসছে। তখন শফিক সাহেব তার সব ভুল বুঝতে পারে। এতদিন যে কাল নাগিনীর সাথে সংসার করেছিল, আজ সুযোগ বুঝে তাকে ছোবল মারল। শফিক সাহেব বলে, তোদের আমার সম্পত্তি দরকার তাই না? তোরা সব সম্পত্তি নিয়ে নে, কিন্তু এখন তো আমার মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে দে, না হলে ও মারা যাবে। সীমা বলে, মরুক, তাতে আমার কি? তোমার মেয়ে, তুমি বোঝো। আমার তো তোমার সম্পত্তিটাই চাই। এটা হলেই আমি খুশি, আর কিছু আমার লাগবে না। পরীর বাবা যেই না দলিলে সিগনেচার করতে যাবে, তখনই ওখানে নীল চলে আসে। নীলকে দেখে আসিফ পথ আগলে দাঁড়ায় আর নীল আসিফকে মারতে থাকে। তখন পরীর বাবা বলে, নীল তুমি পরীকে হাসপাতালে নিয়ে যাও আর এই পশুগুলোকে আমার উপর ছেড়ে দাও। ওদের বেঈমানি শাস্তি আমি নিজের হাতে দেব। ওরা আমাকে অনেক ঠকিয়েছে, ওদের পাওনা আজ আমি মিটিয়ে দেব। তখন নীল অচেতন পরীকে কোলে করে নিয়ে হাসপাতালের দিকে দৌড়ে যাচ্ছে।